নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং গেম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমার আহ, নিজের বিষয়ে বা আমি যেই জবটা করি সেই বিষয়ে কিছু তোমাদের বলবো, কারণ কমেন্ট বক্সে বা টেলিগ্রামে সবাই জানতে চাইছো যে আমি কোন পোস্টে আছি, আমার কোয়ালিফিকেশন কি, আমার কি কাজ করতে হয় এই পোস্টে। তো সেইগুলোই নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করছি আজকের ভিডিও। আশা করি যারা এনটিপিসি ভবিষ্যতে দেবে বা সামনে যে এনটিপিসি আসছে তাদের জন্য কিছুটা হলো হেল্পফুল হবে এই ভিডিওটা। তো ভিডিওর প্রথমে বলে রাখি যে আমার কিন্তু এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু অনেকেই বুঝতে পারো না যে এনটিপিসি করার পরে কোন জব হয়। কিছু দু চারটে জব ছাড়া, যেমন ধরে নাও গুজগার্ড বা স্টেশন মাস্টার, এগুলো ছাড়া যে ক্লার্কের পোস্টগুলো হয় সেইগুলোতে কী কাজ করতে হয়, কেমন ছুটি থাকে, সেইগুলো কিন্তু ম্যাক্সিমাম লোকেরই জানা থাকে না। তো সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করছি ভিডিও। প্রথমে আহ, জেনে নেব যে আমার কোয়ালিফিকেশান কি। আমি 2012 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি আর্টস নিয়ে। সায়েন্স না, আর্টস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আমার নর্মাল সাবজেক্ট ছিল ইতিহাস, ভূগোল, সংস্কৃত, আহ, আর হচ্ছে বাংলা ইংরেজি যেরকম হয় সেই সাবজেক্টগুলোই ছিল। আর তারপরে আমি 14 থেকে 15, অর্থাৎ 14 দেখবে প্রথম দিকেই তো রেজাল্ট বেরিয়ে যায় উচ্চ মাধ্যমিকে, তো 14 থেকে 15 এই একটা বছর কিন্তু আমার পড়াশোনার গ্যাপ গেছে। তো এই সময় কিন্তু আমি পুরোপুরি পড়াশোনা অফ ছিল, অর্থাৎ কলেজে কোনো ভর্তি টর্তি হয়নি। তারপরে 15 সালের পরে, 15 সালের মিডিলের দিকে গিয়ে আমি ডিপ্লোমা চান্স পাই, তো ডিপ্লোমা করতে চলে যাই। তারপরে আমি 3 বছর টানা ডিপ্লোমা করি। আহ, এর মধ্যে কিন্তু আমি কোনোরকম কম্পিটিশনের প্রিপারেশান নিইনি। তো ও, তিন 3 বছর ডিপ্লোমা করি। 3 বছর ডিপ্লোমা করার পরে 2018 সালের সেপ্টেম্বর মাসের দিকে হয়তো রেজাল্টটা বেরিয়েছিল, ডিপ্লোমার ফাইনাল রেজাল্ট। আমি সঠিক বলতে পারবো না। সেই সময় কিন্তু ডিপ্লোমার একটা ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল, ডিপ্লোমার ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল, হ্যাঁ, 2018 সালে সেপ্টেম্বরের দিকে। তারপর সেপ্টেম্বর থেকে 2019-এর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমি কিছু কিছু জায়গায় পড়তে গেছি। যেমন ধরো 1 সপ্তাহ পড়তে গেছি, তারপরে ধরো 2-3 মাস আবার পড়িনি বা পড়া হয়নি বললেই চলে। এই সময়টা কিন্তু পুরোটা আমার গ্যাপ ছিল 19 সাল পর্যন্ত। তো 19 সাল পর্যন্ত গ্যাপ থাকায় আমার এই একটা বড় গ্যাপ তৈরি হয়েছিল, যার পরে 20 সালের প্রথম দিক থেকে আমি কিন্তু কম্পিটিশন লাইনে ভালো মতো, মানে একদম, মানে এরপরে আর কোনো গ্যাপ হয়নি। মানে 20 সালের পর থেকে কিন্তু একদম মানে ভালো করে পড়াশোনা শুরু করি। আর এই পড়াশোনা শুরু করার সাথে সাথে যেহেতু আমার একদম বাড়ির কাছেই গভর্নমেন্ট আইটিআই কলেজ ছিল, আমি সেখান থেকে ম্যাশন ট্রেডে আইটিআই করি। আর ডিপ্লোমা আমি ইলেকট্রিক্যালে ডিপ্লোমা করেছিলাম। তো ম্যাশন ট্রেডে আইটিআই করি। আইটিআই করার সাথে সাথে আমি প্রিপারেশনটা চালিয়ে গেছিলাম ভালো করে। অর্থাৎ আইটিআই যেহেতু আমার বাড়ির কাছে ছিল, আমি 11টার সময় আইটিআই যেতাম এবং 2-2-2:30টার দিকে বাড়িতে চলে আসতাম। তো গভর্নমেন্ট আইটিআই সেরকম প্রবলেম হতো না। দু একদিন প্রবলেম হতো, বাট পড়াশোনার জন্য এসব কথা টথা বা স্যারের ধর্ম একটু শুনতেই হতো। তো তারপরে পরীক্ষা, এরপরে এর মধ্যেই আমার পড়াশোনাটা চলতে থাকে। পড়াশোনা চলতে থাকার পরে কিছু কিছু পরীক্ষায় পাশ করি। সবার প্রথম যেই পরীক্ষাতে রিটেনে পাশ করেছিলাম সেটা হচ্ছিল তোমার এসএসসি জিডি। তারপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ দুবার পাশ করি। তারপরে আবগারি দপ্তর একবার পাশ করি। কিন্তু এই সবই কিন্তু মাঠে বাদ চলে যায়। তো আমি আহ, দৌড়টা প্র্যাকটিসও করেছিলাম, কিন্তু আমি হয়তো আমি ফিজিক্যালে অতটা হয়তো আহ, ভালো নই যেটা পাস করার মতো। তো তো যার জন্য আমি হয়তো ফেল করে গেছিলাম। তো ফিজিক্যালে মাঠে, এসএসসি জিডিতে মাঠে যাইনি। তো ফিজিক্যালে আবগারি আর দুবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে আমি ফিজিক্যালে বাদ চলে গেছিলাম। তো তারপরে পরীক্ষা দিতে দিতে
কিছু পরীক্ষা হয়েছিল, ইন্ডিয়ান অয়েলে একটা বেরিয়েছিল, ইন্ডিয়ান অয়েলে সেটাই আমি মেরিট লিস্টে বাদ চলে যাই। 1.3-র মতো কাট অফ কম ছিল আমার ইন্ডিয়ান অয়েলে। তো তারপরে ওইটার থেকে আরও অনেক পরীক্ষা দিই, সেল ভেল যেগুলোতে পরীক্ষা হয় ডিপ্লোমা দিয়ে, সেইগুলো পরীক্ষা দিয়েছিলাম, সেইগুলো হয়নি। তারপরে আমি রেলওয়েতে যে পরীক্ষা হয়েছিল, রেলওয়ের পরীক্ষাটা যেমন রেলওয়ের এনটিপিসি আর গ্রুপ ডি তো তখনও হয়নি, এনটিপিসি পরীক্ষার পিলিটা ওর মধ্যে হয়ে গেছিলো, পিলিটা পাস করেছিলাম। তারপরে সেই সময়ই একই সাথে তোমার পিএসসি ক্লার্কশিপেরও পিলিটা হচ্ছিল, সেটাও পাস করেছিলাম। তো তখন একটা মনের মধ্যে সংশয় ছিল, যেহেতু একদম তোমরা বুঝতে পারো যে ব্যাচেলার ছেলে, তো কোনো জব নেই সেই সময়, যে কোনো একটা পরীক্ষার ওপর আমার ফোকাস করার দরকার ছিল। তো আমি সেই হিসাব মতো, আমার হিসাব মতো আমি যেহেতু এনটিপিসিটাই চুজ করেছিলাম, তো আমি আর ক্লার্কশিপের জন্য কোনো রকম কোনো রকম মানে এক বিন্দুও প্রিপারেশান নিইনি। তো আমি সেই হিসাবে, যেহেতু কেন্দ্র সরকারের পরীক্ষা দেয়, সেই হিসাবে কেন্দ্র সরকারের পরীক্ষারই প্রিপারেশান নিচ্ছিলাম। তো সেটা পাশ করে যাই। তারপরে পিএসসি এনটিপিসি তো পাস করে যাই, সিবিটি 2। তো তারপরে টাইপিং টেস্ট ছিল, টাইপিং টেস্টও আমি করে নিয়েছিলাম, টাইপিংও করে নিয়েছিলাম। আর ওইদিকে ক্লার্কশিপে আমি মেনে বাদ চলে গেছিলাম, ক্লার্কশিপে মেনে অল্প কিছু নাম্বারের জন্য বাদ চলে গেছিলাম। যাই হোক, তারপরে গ্রুপ ডিটা হলো, গ্রুপ ডিও পাস করেছিলাম। আর এর মাঝে একটা পরীক্ষা হয়েছিল বিআরও, সেই পরীক্ষাটা দিতে গেছিলাম। তো বিআরওর পরীক্ষাটা জানি না কি হয়েছিল, আমি সেরকম প্রিপারেশন নিইনি। তো বিআরওর পরীক্ষায় কিন্তু আমি, যাই হোক, ওইটাই আমার প্রথম চাকরির সূত্রপাত। তো ওইটাও পাস করে গেছিলাম বিআরওতে, বর্ডার রোড অর্গানাইজেশনে। এই ছিল আমার এর মধ্যে কিছু পরীক্ষা পাস ফেল করেছি। তো যেহেতু আমি ডিপ্লোমা এবং উচ্চ মাধ্যমিক পাস, তো সেহেতু আমি কিন্তু এনটিপিসিতে তোমার যেই গ্র্যাজুয়েশন লেভেলে সেই পরীক্ষাগুলো কিন্তু আমি দিতে পারিনি। মানে এনটিপিসিতে সিবিটি 1টা এরকমভাবে হয়, নাম্বার যদি তোমার বেশি থাকে, তুমি কোন কোন পরীক্ষার জন্য কোয়ালিফাই করছো, অর্থাৎ সিবিটি কোন কোন পরীক্ষার জন্য কোয়ালিফাই করছো সেইটা তোমাকে দিয়ে দেবে। অর্থাৎ তুমি যদি কম নাম্বার পাও, এরকম হতে পারে তুমি একটা পরীক্ষার জন্য কোয়ালিফাই করছো, মানে সিবিটি 2তে গিয়ে তুমি একটার জন্য পরীক্ষা দিতে পারো, একটা লেভেলের জন্য। কিন্তু আমার নাম্বারটা মোটামুটি ভালো ছিল, সব পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে পারতাম। কিন্তু যেহেতু আমার গ্র্যাজুয়েশন ছিল না, তো আমি অনলি লেভেল 2 এবং লেভেল 3 এই দুটো পরীক্ষার জন্যই দিতে পারতাম। তো এই দুটো পরীক্ষা যেহেতু উচ্চ মাধ্যমিক, তো এই দুটো পরীক্ষার মধ্যে আমার টার্গেট ছিল কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা হয়, তো সেটা আমার হয়নি অল্প কিছু নাম্বারের জন্য, সেটাও মিস হয়ে গেছিলো। কারণ সেটায় ডাইরেক্ট সিবিটি 2 এর পরে কিন্তু আর কোনো রকম টাইপিং টেস্ট বা কোনো রকম কোনো কিছু থাকে না, অর্থাৎ যার ফলে সেটার কাট অফটা অনেকটা হাই চলে যায়। তো সেটা আমার হয়নি অল্প কিছু নাম্বারের জন্য। তারপরে দেখলাম যে আমি জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা হয় সেটার জন্য সিলেক্ট হয়েছি এনটিপিসিতে। তো এনটিপিসিতে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট যেটা হয় সেটার জন্য সিলেক্ট হয়েছি। সেটা সিলেক্ট হওয়ার পরে জানতে পারলাম যে এনটিপিসির কিন্তু আমার নিজেরও এরকম ধারণা ছিল না যে ক্লার্কের পোস্টগুলো কীরকম হয়। তো এটা জয়েন করার পরে জানতে পারলাম যে ক্লার্কের পোস্টে কিন্তু রেলওয়েতে ধরা যায় ক্লার্কের পোস্টগুলোই সবচেয়ে সুখের চাকরি বলে কিন্তু মানা হয়। কারণ ক্লার্কের পোস্টগুলোতে কিন্তু খুব হেডেক থাকে না, 1 নম্বর। তারপরে তোমার ওপেন লাইনে কোনো ডিউটি করতে হয় না, একদম রুমে বসে কম্পিউটারে গিয়ে ডিউটি করবে, কম্পিউটারের সম্পূর্ণ কাজ কম্পিউটার এবং ইমেলের কাজ। এছাড়াও তোমার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ক্লার্কের পোস্টে কিন্তু স্যাটারডে এবং সানডে 2 দিন ছুটি থাকে, ঠিক শুনছো, স্যাটারডে এবং সানডে 2 দিন ছুটি থাকছে। তাছাড়া ক্লার্কের পোস্টে প্রমোশনও মোটামুটি ভালো, অর্থাৎ তুমি যদি জুনিয়র ক্লার্ক হও তাহলে 2 থেকে আড়াই বছরের মধ্যে তুমি সিনিয়র ক্লার্ক, অর্থাৎ 2800 গ্রেড পে। আর তারপরের অর্থাৎ 2 থেকে আড়াই বছর, অর্থাৎ 5 বছরের মাথায় কিন্তু তুমি ওএস হয়ে যাচ্ছে, অর্থাৎ 4200 গ্রেড পে কিন্তু তোমার হয়ে যাবে। তো একটা ভালো স্যালারিও কিন্তু তোমার 5 বছরের মধ্যে চলে যাবে। আর তোমার ছুটি, যেমন ছুটি যেগুলো হয় সেগুলো ভালো খুব
ভালো আছে। আর সাথে তোমার ছুটির সাথে সাথে সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা ওয়ার্ক প্রেশার কিন্তু অনেকটাই কম। আর তোমার নর্মালি অফিসে বসেই কাজগুলো করতে হয়, ওপেনলি খুব রেয়ার থাকে, না বললেই চলে। তো এই ছিল জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্টের। এবার কী কাজ করতে হয় অফিসে বসে? আমার পার্সোনালি যে পোর্টফোলিওটা আছে সেটাতে কিন্তু আমি যেমন হেডকোয়ার্টারে আমার ডিউটি থাকে, তো হেডকোয়ার্টারের মধ্যে আহ, আহ, যেমন কোনো ট্রেনে যদি ওয়েটিং লিস্ট খুব বেশি হয়ে যায়, সেই ট্রেন থেকে তখন ডিভিশন থেকে যেই ডিভিশন থেকে ট্রেনটা যাচ্ছে সেই ডিভিশন থেকে রিকোয়েস্ট আসে হেডকোয়ার্টারে যে এই ট্রেনে লাস্ট 1 মাস ধরে, মানে সরি লাস্ট না, আগামী 1 মাসে প্রচুর ওয়েটিং লিস্ট আছে। তো এই ট্রেনে একটা বা দুটো যতগুলো সম্ভব এক্সট্রা কোচ লাগানো, সেটা যদি সম্ভব হয় তাহলে ওয়েটিং লিস্টগুলো ক্লিয়ার হয়ে যায়। তো সেইগুলো দেখে আরও কিছু আছে ম্যাটার, যেগুলো তোমরা হয়তো জয়েন করার পরে বুঝবে যে কি ট্রেনের আরও অনেক ম্যাটার আছে, এলএইচবি কোচ, আইসিএফ কোচ, কাপলিং, অনেক ব্যাপার আছে। তো সেইগুলো দেখে কিন্তু আমাদের শুধু হেডকোয়ার্টার থেকে পারমিশন দিতে হয়। যদি এটা সম্ভব হয় তাহলে আমার একটা লেটার টাইপ করতে হয় না, লেটারের ফরম্যাট থাকে, সেখানে ডেট, ট্রেন নাম্বার আর কোথা থেকে কোথায় যাচ্ছে ট্রেনগুলো, এগুলো শুধু চেঞ্জ করে দিয়ে একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে ই অফিস বলে একটা ফাইল আছে, অর্থাৎ কম্পিউটারে তোমার নর্মাল ফাইল না, অনলাইনই ফাইল, কম্পিউটার ই অফিস ফাইল আছে সব রেলওয়ের আলাদা আলাদা। সেই ই অফিস ফাইলে আমি সেই লেটারটার সাথে ওই রিকোয়েস্টটা পুট আপ করে দেবো এবং সেটা আমি ডাইরেক্টলি সেন্ড করে দেবো আমার যে অফিসার আছে অফিসারের কাছে। তারপর অফিসার সেটাকে সাইন করে আমাকে আবার রিটার্ন ব্যাক করে দেবে এবং আমি ওই ফাইলটা ডাউনলোড করে পিডিএফ বানিয়ে ওই ফাইলটাকে আবার যে অল ইন্ডিয়া রেলওয়ের মেইল আছে, সেই একটা মেইলের ওয়েবসাইট আছে, সেই মেইলে সেন্ড করে দেবো এবং পার্সোনালি ওই ডিভিশনকে সেন্ড করে দেবো। এটাই হচ্ছে আমার কাজ সারাদিনে। আর আমার এখন যেহেতু জুনিয়র ক্লার্ক, তো কাজ একটু কম আছে। আর একটা আমার কাজ হচ্ছে সেটা হচ্ছে ইলেকশনের সময় যে ইলেকশন ডিউটি করতে যায়, যেমন ইলেকশন ডিউটি করতে ধরো এই জায়গা থেকে ফোর্স, সাপোজ ধরো কলকাতা থেকে ফোর্স যাচ্ছে হচ্ছে মহারাষ্ট্র, তো কলকাতা থেকে ধরো সিআরপিএফ যাচ্ছে মহারাষ্ট্র, তো তখন ওই সময় একটা পার্সোনাল 8 বগি বা 10 বগির একটা স্পেশাল ট্রেন করতে হয়, যে এই ট্রেনগুলোকে ইলেকশন স্পেশাল বলে। সেই ট্রেনে করে শুধুমাত্র সিআরপিএফ বা বিএসএফ এরাই কিন্তু যাতায়াত করে। তো সেই ট্রেনগুলোরও পারমিশন দিতে হয়, ওই সেম প্রসেসভাবে রিকোয়েস্ট আসে ডিভিশন থেকে, আমার দেখে যদি ওটা অ্যাপ্রুভ হয় তাহলে স্যারের কাছে আমি পুট আপ করে দেবো এবং স্যার সেটাকে সাইন করে আমাকে রিটার্ন করে দেবে, আমি ডিভিশনে সেন্ড করে দেবো, ব্যাস। তারপরে কোচ লাগানো বা স্পেশাল ট্রেন সেগুলো ডিভিশনের লোকেরা করে নেবে, আমাদের শুধু পারমিশন দেওয়া, অর্থাৎ মেইলে অনলাইনে পারমিশন দেওয়া, এইটাই হচ্ছে আমাদের কাজ। এবার বলি আমাদের ছুটি কেমন থাকে। প্রথমে বললাম যে শনি রোববার ছুটি থাকে, আর মোটামুটি 22টা 20টার মতো হলিডে আমাদের ছুটি আছে, অর্থাৎ যেমন ধরে নাও দুর্গা পূজার সময় 2 দিন ছুটি থাকে। আহ, আরও আরও মোটামুটি যত রকম আছে, গুড ফ্রাইডে, এগুলোতে কিন্তু আমাদের ছুটি থাকে অফিস। আর সাথে আমাদের এমনি ছুটি কটা দেয়, এমনি ছুটি তোমার থাকবে, এলএপি থাকবে, অর্থাৎ এলএপি থাকবে, এলএপি যে ছুটি থাকবে তোমার 1 বছরে থাকবে 30টা, অর্থাৎ 30টা ছুটি নিতে পারবে। আর তোমার যেটা সিএল ক্যাজুয়াল লিভ সেটা থাকবে 8টা, আর আরএইচ যেটা রেস্ট্রিক্টেড হলিডে বলে থাকে সেটা দুটো, এটা সিএল এর মতোই, মানে 10টা, আর ওইদিকে 30টা, 40টা 1 বছরে তোমার ছুটি থাকবে। এবার তুমি যদি শনি রোববার যদি তোমার ছুটি থাকে, তুমি যদি 5টা ছুটি লাগিয়ে দাও মাঝে, অর্থাৎ সোম থেকে শুক্র, তাহলে কিন্তু তোমার টানা 9টা ছুটি হয়ে যাচ্ছে। এইটা কিন্তু একটা বিরাট সুবিধা আমাদের জন্য, যেটা আমার মনে হয় না অন্য কোনো চাকরিতে কিন্তু আছে। তুমি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছো কিন্তু এত ছুটি, সাথে কিন্তু একটা ভালো স্যালারিও কিন্তু তুমি পেয়ে থাকবে। এবার একজন বলছিল XYZ ক্যাটাগরি, XYZ ক্যাটাগরি কিছুই না, এক্স ক্যাটাগরি হচ্ছে মেন মহানগর, জেড ক্যাটাগরি তার চাইতে একটু কমা শহর, আর সরি ওয়াই ক্যাটাগরি তার চাইতে একটু কমা শহর, আর জেড ক্যাটাগরি হচ্ছে একদমই যারা গ্রাম্য এলাকায় যাদের পোস্টিং হয় সেটা হচ্ছে যে জেড ক্যাটাগরি। তো যারা এক্স ক্যাটাগরিতে থাকবে তাদের এখন বর্তমান হিসাবে কিন্তু 27%
HR অর্থাৎ হাউস রেন্ট পাবে। আর যারা ওয়াই ক্যাটাগরিতে থাকবে তারা 19% হাউস রেন্ট পাবে। আর যারা জেড ক্যাটাগরিতে থাকবে তারা 9% হাউস রেন্ট পাবে। অর্থাৎ হাউস রেন্টটা কিন্তু একটু মানে কম পাবে। অর্থাৎ তাদের যারা জেড ক্যাটাগরিতে থাকবে আর যারা এক্স ক্যাটাগরিতে থাকবে তাদের সাথে কিন্তু একটা স্যালারির ডিফারেন্স প্রায় তোমার নর্মালি যখন যদি জুনিয়র ক্লার্কে জয়েন করো নর্মালি কিন্তু 4 থেকে 4.5 হাজার টাকার একটা স্যালারির ডিফারেন্স থেকে যাবে। এছাড়াও আরেকটা ক্লার্কের পোস্ট আছে, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্লার্ক, যেগুলো ওই অ্যাকাউন্ট ক্লার্ক, সিনিয়র অ্যাকাউন্ট, জুনিয়র অ্যাকাউন্ট, ওইটাও কিন্তু খুব ভালো পোস্ট। সেম ওইটারও কাজ কিন্তু শুধু তোমাদের পয়সা রিলেটেড যেগুলো হয় বা NPS OPS এইসব রিলেটেড হয়, খুব একটা ভারী কাজ হয় না। তো ওইগুলো কিন্তু খুব ভালো ক্লার্কের পোস্ট। কিন্তু যাদের ইচ্ছে যে আমরা একটু ফিজিক্যালি বা ওপেন লাইনে কাজ করব না, সকালবেলা যখন ইচ্ছে তখন যাব না, অফিস টাইমে যাব, যেমন 10টা টু 5টা, 5:30 বা 6টা। আমাদেরও কিন্তু সেরকম ডিউটি থাকে, 10টা থেকে 6টা পর্যন্ত সেম ডিউটি। সকালবেলা 10টায় যাই, 6টার সময় চলে আসি। প্রত্যেক দিন এরকম সেম ডিউটি থাকে, কোনো নাইট এগুলো থাকে না। তো যারা এনটিপিসি দিচ্ছ, এবার তোমাদের একটা কথাই বলে রাখি, সব পোস্টই ভালো। একটা বেকার ছেলের জন্য কিন্তু কোনো পোস্ট খারাপ সেরকম না। বেকার ছেলেরা যেটা পাবে সেই পোস্টই তোমার জন্য ভালো। তবে এটা বলার কারণ, অনেকে আছো যে যাদের হয়তো ফিজিক্যালি প্রবলেম থাকতে পারে, যে রাত জাগলে অসুবিধা হয়, তাদের জন্য বললাম। যদি তাদের ইচ্ছা তো ক্লার্কের পোস্টগুলো প্রথমে দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তবে একটা জিনিস কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, রেট কেন্দ্র সরকারের চাকরি হিসেবে কিন্তু ক্লার্কের পোস্টগুলোতে কিন্তু এক্সট্রা কোনো স্যালারি কিন্তু হয় না। যেমন টিএ এইসব কিন্তু হয় না। কিন্তু বাকি যে পোস্টগুলোতে আছে সেগুলো কিন্তু স্যালারিটা আবার বেশি। অর্থাৎ তুমি যদি স্যালারি চাও তাহলে তোমার হাতে সময় কম থাকবে, মানে নিজের জন্য। আর যদি তুমি স্যালারি না চাও, মানে স্যালারি কম চাও, তাহলে তোমার হাতে অঢেল সময় থাকবে যে নিজের জন্য কিছু সময় বের করার। আর তুমি বুঝতেই পারছো কেন্দ্র সরকার মানে খুব একটা খারাপ স্যালারি দেবে সেরকম না। যেমন আমাদের জুনিয়র ক্লার্কে আমাদের প্রথম স্যালারি কিন্তু আমি যেহেতু এক্স ক্যাটাগরির করেছিলাম, তো আমাদের প্রথম স্যালারি কিন্তু 33,000 প্লাস নেট স্যালারি, যেটা আমাদের হাতে এসেছিল। অর্থাৎ আমাদের অরিজিনাল স্যালারি 36,000-এর মতো, নেট স্যালারি যেটা কেটে হাতে আসে সেটা 33,000 প্লাস প্রথম মাসে কিন্তু সেটা এসেছিল। তো এবার তুমি ভেবে নাও যে তুমি যদি সিনিয়র ক্লার্ক হয়ে যাও, এটাই তোমার প্রথম মাসে প্রায় 50,000-এর মতো কেটে চলে আসবে। আর ওএস হয়ে গেলে, এখন বর্তমান দিনে দাঁড়িয়ে ওএস হয়ে গেলে প্রায় 70 প্লাসের মতো তোমার হাতে কেটে স্যালারি চলে আসবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এনটিপিসির ব্যাপারে বা গ্রুপ ডির ব্যাপারে বা রেলওয়ে সম্পর্কিত অন্য কোনো চাকরি সম্পর্কিত যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু তথ্য তুলে ধরার। ধন্যবাদ, ভালো থাকবেন।